আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের একাদশ শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর যে বিষয়টি রয়েছে, আমরা গত ক্লাসগুলোতে বীমা সম্পর্কে অনেক ধারণা নিয়েছি। আজকে আমরা একাদশ অধ্যায়ে জীবন বীমা সম্পর্কে আলোচনা করব। তোমাদের সাথে আমি আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে লেকচার 14 আলোচনার যে বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে আজীবন বীমাপত্র কি এবং জীবন বীমার শ্রেণী বিভাগ। আজীবন বীমাপত্র বলতে আমরা বুঝি যে জীবন বীমায় শর্তানুযায়ী বীমা গ্রহীতার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রিমিয়াম প্রদান করা হয় এবং তার মৃত্যুর পর উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিকে বীমা দাবি পরিশোধ করা হয়, তাকে আজীবন বীমাপত্র বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে, তোমাদের দেখার সুবিধার্থে আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে একাধিকবার দেখতে পারো। আমি আবারও বলছি, আজীবন বীমাপত্র বলতে যে জীবন বীমায় শর্তানুযায়ী বীমা গ্রহীতার মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রিমিয়াম প্রদান করা হয় এবং তার মৃত্যুর পর উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিকে বীমা দাবি পরিশোধ করা হয়, তাকে আজীবন বীমাপত্র বলে। তারপর রয়েছে জীবন বীমার শ্রেণী বিভাগ। জীবন বীমা আধুনিক প্রযুক্তির যুগে ব্যাপক প্রসার লাভ করেছে, আমরা জানি। অর্থাৎ জনগণের জীবন ধারণ বা জীবিকার ক্ষেত্রে যে বিচিত্র পরিবর্তন লক্ষ্য করা যায়, তা জীবন বীমার ক্ষেত্রে প্রসারে অনেকাংশে সহায়তা করেছে। জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ বর্তমানে ঝুঁকি ও অনিশ্চয়তার গ্রহণ করছে বা সম্মুখীন হচ্ছে। তো জীবন বীমার শ্রেণী বিভাগের ক্ষেত্রে বর্তমান সময়ে জীবন বীমার যে ব্যাপক প্রসার লাভ করেছে, বীমা বিশেষজ্ঞগণ জীবন বীমাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথমত আছে মেয়াদভিত্তিক জীবন বীমা। মেয়াদভিত্তিক জীবন বীমা অর্থাৎ দীর্ঘমেয়াদী বা সময়ব্যাপী যে বীমার কিস্তি বা পরিশোধ করা হয়, তাকে মেয়াদী বীমা বলা হয়। আমি আবারও বলছি, দীর্ঘমেয়াদী বা সময়ব্যাপী যে বীমার কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ করা হয়, তাকে মেয়াদী বীমা বলে। এই বীমার ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহণকারীকে বিভিন্ন সুবিধা প্রদান করে এবং বীমার মেয়াদকাল কমপক্ষে 5 বছর হয়ে থাকে। মেয়াদভিত্তিক জীবন বীমার ক্ষেত্রে একটি বীমার সর্বনিম্ন বয়স হবে কত? 5 বছর। এই মেয়াদী বীমাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে। যেমন আছে বিশুদ্ধ মেয়াদী বীমা এবং সাধারণ মেয়াদী বীমা এবং নির্ধারিত মেয়াদী বীমা। বিশুদ্ধ মেয়াদী বীমাটা কি? যে বীমার ক্ষেত্রে বীমা গ্রহণকারী একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জীবিত থাকলে বা বীমা দাবি পরিশোধ করা হয়। উক্ত মেয়াদের পূর্বে বীমা গ্রহীতার মৃত্যু হলে বীমা প্রতিষ্ঠানের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কি করা হয়? বীমা কিস্তির টাকা ফেরত দেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে তা গ্রহণ করা হয়। এবং অপরটি রয়েছে সাধারণ মেয়াদী বীমা। আমরা জানলাম বিশুদ্ধ মেয়াদী বীমা কি, এখন জানব সাধারণ মেয়াদী বীমা। এই বীমার ক্ষেত্রে বীমা গ্রহণকারী নির্দিষ্ট মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তিকে এবং উক্ত মেয়াদের পরে জীবিত থাকলে চুক্তি অনুসারে বীমা গ্রহীতাকে কী করা হয়? বীমা দাবির অর্থ পরিশোধ করা হয়। তারপর দ্বিতীয়ত আছে কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ ভিত্তিক জীবন বীমা। এখন
বিমা প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে জীবন বীমা কি তা জানব। এই বিমা কিস্তি বা প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতেও জীবন বীমাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে একক কিস্তি বা প্রিমিয়াম বীমা এবং আরেকটি হচ্ছে সমকিস্তি বা বার্ষিক প্রিমিয়াম বীমা। এখন একক কিস্তি প্রিমিয়াম জিনিসটা কি? অর্থাৎ যে জীবন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতাকে কেবলমাত্র একবারে প্রিমিয়াম পরিশোধ করতে হয় তাকেই মূলত বলে কি যে একক কিস্তি বীমা। অর্থাৎ মূলত একবারে কি করা হয়, প্রিমিয়াম পরিশোধ করা হয়, আর সেক্ষেত্রে একাধিকবার বা বারবার প্রিমিয়াম পরিশোধ করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটা বেশি হয়ে থাকে এবং বীমা কোম্পানির জন্য এই বীমাটা অনেকটা সুবিধাজনক, কারণ তারা এককালীন অর্থটি যে কোনো জায়গায় কি করতে পারে, ব্যবহার করতে পারে। তারপর আছে হচ্ছে সমকিস্তি বা বার্ষিক প্রিমিয়াম জিনিসটা কি? যে বীমার ক্ষেত্রে প্রিমিয়ামের হার সব ক্ষেত্রেই সমান থাকে তাকেই মূলত সমকিস্তি প্রিমিয়াম বলা হয়। অর্থাৎ প্রতিটি প্রিমিয়ামের ক্ষেত্রে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হয়, তাকে সমকিস্তি বা বার্ষিক প্রিমিয়াম বলা হয়। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে বীমাকৃত অর্থ পরিশোধ ভিত্তিক কি জীবন বীমা। বিমা দাবি পরিশোধ কিভাবে করা হবে তার ভিত্তিতে বীমাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তা হচ্ছে এককালীন বীমা এবং অপরটি হচ্ছে কিস্তি বীমা। অর্থাৎ এককালীন বীমা হচ্ছে যে বীমার ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট ঘটনা সংঘটিত হলে বীমা দাবির অর্থ এককালীন হিসাবে পরিশোধ করা হবে, তাকে এককালীন বা বীমা বলা হয়। তারপর তৃতীয়ত যে বিষয়টি আছে তা হচ্ছে বীমাকৃত অর্থ পরিশোধ ভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা এটি আলোচনা করলাম। এখন জানব মুনাফায় অংশভিত্তিক জীবন বীমা। অর্থাৎ বীমা দাবির সঙ্গে বোনাস প্রদানের ভিত্তিতে বীমা পলিসিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আছে মুনাফাযুক্ত বীমা, আরেকটি হচ্ছে মুনাফাবিহীন বীমা। এখন মুনাফাযুক্ত বীমার জিনিসটা কি? যে বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতাকে মুনাফার অংশ বোনাস হিসেবে বীমা দাবির সঙ্গে পরিশোধ করা হয় তাকে মুনাফাযুক্ত বা বোনাসযুক্ত বীমা বলা হয়। সর্বশেষে যেটি আছে তা হচ্ছে বীমাকৃত ব্যক্তির সংখ্যাভিত্তিক জীবন বীমা। এখন সংখ্যাভিত্তিক জীবন বীমা জিনিসটা কি? যে বীমাপত্র একজন ব্যক্তির নামে চালু করা হয় তাকে একক জীবন বীমা বলা হয়। অর্থাৎ যে ব্যক্তিকে কি করা হয়, বীমা করার ক্ষেত্রে বীমাকৃত অর্থ পরিশোধ করা হয় যে বীমাপত্র একজন ব্যক্তির নামে চালু করা হয় তাকে একক জীবন বীমা বলে। কতজন ব্যক্তি বীমা সুবিধার আওতায় আসবে তার ভিত্তিতে জীবন বীমাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে একক জীবন বীমা, অপরটি হচ্ছে বহু জীবন বীমা। এখন একক জীবন বীমা জিনিসটা কি? সাধারণত একক ব্যক্তির নামে বীমা পলিসি চালু করা হলে তাকে একক জীবন বীমা বলে। সেক্ষেত্রে একজন ব্যক্তির জীবনের জন্য অথবা আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তির জীবনের জন্য বীমা করা যায়, বা উভয় ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ঘটনা ঘটা সাপেক্ষে বীমা দাবির অর্থ কি করা হয়, পরিশোধ করা হয়। তারপর আছে বহু জীবন বীমা। বহু জীবন বীমা জিনিসটা কি? অর্থাৎ যে বীমার ক্ষেত্রে একই সঙ্গে একাধিক ব্যক্তির জীবনের উপর বীমা করা হয়
বা একাধিক জীবনের উপর বীমা সুবিধা ভোগ করা যায় তাকে বহুজীবন বীমা বলে। এই বহুজীবন বীমা জিনিসটা আবার অনেক রকমের হয়ে থাকে, যেমন আছে যৌথ জীবন বীমা, তারপরে আছে গ্রুপ জীবন বীমা ইত্যাদি। তো যৌথ জীবন বীমা জিনিসটা কি? যে বীমার ক্ষেত্রে একই সঙ্গে দুই বা ততোধিক ব্যক্তির জীবনের উপর বীমা করা হয় তাকে যৌথ জীবন বীমা বলা হয়। এক্ষেত্রে প্রথম, বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলেই বীমা দাবির অর্থ কি করা হবে? পরিশোধ করা হবে। তারপর আছে গ্রুপ জীবন বীমা জিনিসটা কি? একই ব্যক্তির বা একই বীমা চুক্তির অধীনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো বীমা চুক্তির অধীনে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের বীমা সুবিধা প্রদান করে তাহলে তাকে কি করা হয়? গ্রুপ জীবন বীমা বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।